মরাল দলের গর্বিত ভঙ্গিমা অনুসরণ করে তরতরিয়ে জল কেটে এগিয়ে চলেছে জলযানগুলো। কালচে নীল জলের জমিনে শুভ্রতা ছড়িয়ে উড়ে চলেছে সারিবদ্ধ বক দল। পদ্মা বিধৌত এই জনপদ মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িয়া ইউনিয়নে। পদ্মার বুকে নিয়মিত চলাচল লাইটার, বাল্কহেড সহ পণ্যবাহী বিভিন্ন নৌযানের। শব্দ আর দূরত্বের কারণে নৌপথে ইশারা ভাষায় বার্তা আদান প্রদানের এই চল বহুকাল আগে থেকেই প্রচলিত। পদ্মার বুকে এখন মাছ ধরার কাজে দারুণ ব্যস্ত পেশাজীবীর দল। অতল জলের উন্মত্ত পদ্মা এই ভরা চৈত্রে দারুণ পোষমানা শান্ত চেহারা ধারণ করে আছে, নাব্যতাও যেন হ্রাস পেয়েছে খানিকটা। কাঁঠালবাড়ি ইউনিয়নের উপর দিয়ে পদ্মা নদী, ময়নাকাটা নদী ও আড়িয়াল খাঁ নদ প্রবাহিত হয়েছে। তবে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকায় পদ্মার গুরুত্ব আর অবদান সবচেয়ে বেশি। এখানটায় যেন সভা ডেকেছে পানকৌড়ির দল। সেই সভায় যোগ দিতে যেন অন্যরাও চঞ্চল হয়ে উঠেছে। নদীর জল ঘিরে এই সীতাহার অলঙ্কার তৈরির অন্যতম রূপকার নদীপাড়ের জলজীবীরা। ইলিশের মৌসুম ছাড়াও মীন সন্তানদের খোঁজে প্রতিনিয়ত পদ্মার জল ছেঁকে বেড়ান জেলেরা। এটাই তাদের নিয়তি। হাজার হাজার মন জলের শরীর ছেদ করে জেলেদের হ্যাঁচকা টানে ধীরে ধীরে নৌকায় উঠে আসে নেট জালের গুচ্ছ। আশায় চকচক করে জেলেদের চোখ। তবে দুঃখজনক হলেও সত্য, নদীতে এখন আর আগের মতো মাছ মেলে না। মাছ সংগ্রহের এই কাজে জেলেদের অতিমানবিক পরিশ্রমের মূল্যও জোটে না। ভিন্ন ধরনের মাছ ধরতে জেলেরা ভিন্ন ভিন্ন ধরনের জাল ব্যবহার করে থাকেন। বড় মাছের জন্য এক ধরনের জাল, ছোট মাছের জন্য আলাদা ধরনের। নেট জাল সাধারণত ছোট মাছ ধরার কাজেই ব্যবহার করেন জেলেরা। দুই দলে ভাগ হয়ে জাল টানেন জেলেরা। এক দল জালের নিচে দড়ি ধরে টানেন, অন্য দল টানেন উপরের দড়ি ধরে। ধীরে ধীরে ছোট হয়ে আসে জালের ঘের। কাঙ্ক্ষিত মাছের আশায় জালের দড়িতে টান বেড়ে যায় জেলেদের।
মাছসহ জাল নৌকার গা ঘেঁষে এলে জালের টানের গতি ধীর ও সাবধানী হয়ে ওঠে। নৌকার গায়ে থাকা ফাঁক ফোকরে গুঁজে দেয়া হচ্ছে বাঁশের লগিগুলো। এগুলোতে জালের একটি প্রান্ত টাঙিয়ে দিয়ে অগোছালো জাল গোছানোর হিসেব মেলান জেলেরা। বাকি প্রান্ত থেকে ঝাঁকি দিয়ে মাছ ও পানি ঝরিয়ে নিতে সুবিধা হয়। জেলের হাতের শক্ত ঝাঁকি খেয়ে জাল থেকে জল ও ছোট মাছগুলো ঝরে পড়ে। ধীরে ধীরে উপরে উঠে আসে জাল, নিচে পড়ে থেকে জালে জমা হয় মাছ। এভাবেই সাঙ্গ হবে একবারের জাল টানার হিসাব। অবশেষে দেখা মিলল, জালের একেবারে নিচে জমে আছে পরস্পরের গায়ে গায়ে মিশে কাঙ্ক্ষিত সম্পদ। শেষ টানে পানি থেকে নৌকার পাটাতনে উঠে এলো জেলেদের পরম আরাধ্য সেই সম্পদ। জল থেকে উঠে আসা মাছগুলো ঝাঁঝরিওয়ালা পাত্রে চালান করা হচ্ছে বিশেষ উদ্দেশ্যে। ছোট ছোট মাছের সাথে ভিন্ন আরও কয়েক প্রজাতির মাছ উঠে এসেছে। নদীর টাটকাই মাছের অমৃত স্বাদ যে কারো রসনার বস্তু। জল থেকে উঠে আসা মাছ ঝাঁঝরিতে নিয়ে আবারও ধুয়ে চকচকে করে নেয়ার কাজ চলে দারুণ দক্ষতায়। নদী থেকে মাছ সংগ্রহের পর সেগুলো বরফ দিয়ে সংরক্ষণ করা হয় কর্কশিটের বাক্সে। বিভিন্ন প্রজাতির মাছগুলো বেছে আলাদা করা হয়। অন্য পাশে বরফ ভরা বাক্সে ঢুকে পড়ে ছোট মাছগুলো। পাড় ভাঙার নিঠুর খেলা পদ্মার সহজসিদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম। এপার ভেঙে ওপার গড়ার এই নিত্য খেলায় কত মানুষকে পথে বসিয়েছে এই নদী, তার কোনো হিসেব কোথাও লেখা নেই। যে ভূমির চরণে মাথা কুটে তাকে ক্ষতবিক্ষত করে চলে পদ্মা, সেই ভূমির নাম চরচান্দ্রা। কোনো এক সময় এই চর ছিল মূল ভূখণ্ডেরই অংশ। ভাঙনে কেড়ে নেয়া সেই জনপদ 2000 সালে চর হিসেবে আবার ফিরিয়ে দিয়েছে পদ্মা। স্থানীয়রাও পুরনো নামেই ডাকেন একে। মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের 99 নম্বর মৌজা এই চরচান্দ্রা। সরকারি হিসাব মতে চরচান্দ্রা মৌজার 12টি গ্রাম বা কান্দিতে প্রায় 4500 জনসংখ্যার বাস। এসব জনগোষ্ঠীর কেউ কৃষিজীবী, কেউ বা মৎস্যজীবী। নদীতে মোটর বসিয়ে ফসলে সেচের ব্যবস্থা করেন স্থানীয় কৃষকরা। পদ্মা বিধৌত নিম্ন পললভূমি এলাকা হওয়ায় এর ভূভাগ বেলে দোআঁশ মাটি দিয়ে গঠিত। এই মাটিতে সবুজ ফসলের বিপ্লব ঘটিয়েছেন চরের কৃষকরা। বাতাসে মাথা নেড়ে ধানের চারা যেন সমৃদ্ধির কথাই বলে যায় একান্তে। চরের পলি সমৃদ্ধ উর্বর মাটিতে বাদাম চাষ খুব ভালো হয়। বিঘা প্রতি খরচ 12 থেকে 15,000 টাকা। ফলন ভালো হলে বিঘা প্রতি 7 থেকে 8 মণ পর্যন্ত বাদাম উৎপাদন হয়। প্রতিমণ বাদাম 4,500 টাকা থেকে 5,000 টাকায় বিক্রি হয়। কৃষকরা তাই মাঠের পর মাঠ জুড়ে বাদাম চাষ করেন এখানে। আকাশের দিকে শিং উঁচিয়ে বাতাসে উদ্বাহু দুলতে থাকা
এই ফসলের নাম কালোজিরা। যে কোনো মাটিতেই কালোজিরা জন্মায়, তবে চরের বেলে দোআঁশ মাটি এ ফসলের জন্য দারুণ উপযোগী। এর ফল গোলাকার, কিনারায় আকর্ষীর মতো বাড়তি অংশ থাকে। বিঘা প্রতি গড়ে 90 থেকে 110 কেজি পর্যন্ত ফলন হয় কালোজিরার। অগ্রহায়ণের শেষের দিকে কালোজিরার বীজ বপনের উপযুক্ত সময়। সাধারণত জমিতে সেচের প্রয়োজন হয় না, তবে নতুন চারা লাগানোর পর রোদ বেশি হলে সন্ধ্যার দিকে ছিটিয়ে পানি দেওয়া ভালো। বীজ বপনের 15 থেকে 20 সপ্তাহের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। হার্টের সমস্যা নিরসন, স্মরণশক্তি বৃদ্ধি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, জৈব শক্তি বৃদ্ধি, ত্বকের তারুণ্য ধরে রাখা সহ প্রায় 37টি স্বাস্থ্য উপকারিতা রয়েছে কালোজিরায়। চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে সাদা সোনা খ্যাত রসুন। এ অঞ্চলে বিনা হালে রসুন চাষের রেওয়াজ অনেক পুরনো। কোনো চাষ ছাড়াই নরম কাদামাটিতে রসুনের বীজ বা কোয়া রোপণ করা হয়। এরপর খড় দিয়ে ঢেকে দিতে হয়। চাষ পদ্ধতির চাইতে এই পদ্ধতিতে রসুন যেমন আকারে বড় হয়, তেমনি ফলনও হয় বেশি। নারী পুরুষ নির্বিশেষে স্বচ্ছন্দে কৃষিজমিতে কাজ করেন। রোদের তাপ থেকে বাঁচতে কৃষক নিজেই উদ্ভাবন করে নিয়েছেন বিশেষ ধরনের এই মাথাল। রসুন উত্তোলনের পর এর গোড়ার শিকড় ও মাথার দিকে শুকনো পাতার অংশটি কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এভাবে বিক্রির জন্য চলে যাবে হাট বাজার বা সংরক্ষণের জন্য নেওয়া হবে কৃষকের বাড়িতে। বয়সের ভারে নুজ্জ, তবু থেমে নেই কৃষকের কর্মঠ হাত। পরিশ্রম ভাগ্য বদল করে, সব ক্ষেত্রে এ কথাটি সম্ভবত প্রযোজ্য নয়। ক্ষেত থেকে সংগ্রহের পর গোড়া ও পাতা কাটা রসুনগুলো এভাবে টানা রোদে শুকিয়ে নেওয়া হয়। এতে আলগা খোসা ঝরে গিয়ে রসুন ঝরঝরে হয়ে ওঠে। সংরক্ষণের জন্য ভালো করে শুকানোর বিকল্প নেই। কৃষকদের ভাষ্যে রসুন চাষে বিঘা প্রতি 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়। উৎপাদন হয় গড়ে 25 মণ করে। তবে আগের মতো রসুনের দাম মিলছে না বলেও খেদ রয়েছে তাদের। ক্ষেত্রবিশেষে শুকনো রসুন পাতাসহ সংরক্ষণ করা হয়। হয়তো সেই উদ্দেশ্যেই বস্তা ভরে বাড়ি নেওয়া হচ্ছে। নদীর অগভীর অংশ কোলাচ কিনারে খ্যাপলা জাল বেয়ে ফেরেন অনেকেই। দেশের প্রায় সব অঞ্চলেই মাছ ধরার দারুণ জনপ্রিয় এই খ্যাপলা বা ঝাঁকি জালের দেখা মেলে। সহজে মাছ ধরতে এ জালের জুড়ে মেলা সত্যিই ভার। জাল টেনে মুঠোয় চলে এলে জেলের উৎসুক চাহনি জালের ঘেরে আটকানো মাছের সন্ধানে ঘুরে ফেরে। জালের ঘের থেকে মাছ সংগ্রহ করে খানিকটা জলে ডুবিয়ে রাখা পাত্রে রাখা হয় তাজা রাখার প্রয়াসে। চরের মানুষের সংগ্রামী জীবন।
খ্যাপলা জালে ছোট থেকে মাঝারি আকারের বেলে মাছ উঠেছে, ধরা পড়েছে কিছু পুঁটিও। দিনমান এভাবে জাল বেয়ে বেয়ে যে মাছ মিলবে তা বেচেই চলবে সংসার। এখানটায় কারেন্ট জালের ফাঁদ পেতেছেন আরেক শিকারী। পুঁটিসহ ছোট জাতের বিভিন্ন মাছ আটকানোর জন্য কারেন্ট জাল বেশ জুৎসই। মাছেদের বোকা বানাতে কত রকমের যে ফাঁদ উদ্ভাবন করা হয়েছে, সুতোয় বাঁধায় ফাঁদও তারই একটি। মাছ ধরার এই বিশেষ জাল চায়না দুয়ারি, চায়না চাই, রিং জাল, চায়না বান্ধা ইত্যাদি নামে পরিচিত। এর মেস বা গিট খুব কাছাকাছি হওয়ায় মাছ, মাছের পোনা, মাছের ডিম এবং অন্যান্য জলজ প্রাণীও এতে আটকে যায়। জল জীববৈচিত্র্যের জন্য এটি ক্ষতিকর হলেও অবাধে ব্যবহার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এখানকার মৎস্যজীবীরা ইলিশ আহরণের নিষিদ্ধ সময় ছাড়া প্রায় সারা বছরই মাছ ধরেন নদীতে। খোলা আকাশের নিচে উন্মুক্ত নদীতে হাঁসের দলের জলকেলি, শিশুদের অবগাহন আর নদী পাড়ের কোমল কাদায় কোমলমতি কৈশোর মিলেমিশে যেন একাকার হয়ে আছে। নির্মল খোলা হাওয়ায় বেড়ে ওঠে এখানকার প্রতিটি শিশু। সজীব নির্মলতা আর সরলতা যেন তাদের ঘিরে থাকে জীবনের কঠিন বাঁকের ঠিক আগ পর্যন্ত। জনপদের শেষ ভাগে দূরে দিগন্ত তটে মিশেছে পদ্মার নীলাভ জলের রেখা। মাঠ সংলগ্ন বাড়িঘর পাড়া মহল্লায় রূপ নিতে বেশি বেগ পেতে হয়নি। তৈরি হচ্ছে লাউয়ের মাচা। অচিরেই হয়তো এখানে বাতাসে দোল খাবে কচি লাউয়ের ছানাপোনারা। মায়ের শাসন আর কড়া নজরদারি উপেক্ষা করে এই পণ্যের বিক্রেতার পেছনে ছোটেনি এমন গ্রামীণ শৈশব খুঁজে পাওয়া দুষ্কর। চৈত্রের দাবদাহে যেন প্রাণ জুড়ালো দুধ চিনির এই কুলফিতে। কে না ফিরতে চায় শৈশবে। হারিয়ে যাওয়া সেই সময় যদি আবারও মিলত একবার। যেমন দেখতে সুন্দর, তেমনই ঐতিহ্য বহন করে কাঠের দোতলা বাড়িগুলো। বর্তমানে শিশুদের শিশুতোষ বিনোদনে ভাগ বসিয়েছে কম্পিউটার, মোবাইল বা ট্যাবের মতো আধুনিক ডিভাইস। তবে এখানটায় যেন এখনো মাটির মমতায় রাঙানো শৈশব নিয়ে বেড়ে ওঠে শিশুরা। বাড়ি বাড়ি পালিত হয়ে আসছে শান্তির দূতের প্রতীক পায়রা বা কবুতর। খোলা মাঠের অবারিত শস্যক্ষেত থেকে খাদ্য সংগ্রহ করলেও মাঝে মাঝে মনিবের দেওয়া উদ্বৃত্ত খাদ্যে খুশি মনে ভাগ নিতে কে না চায়। মশার হাত থেকে বাঁচতে নয়, বরং চঞ্চল হাঁসের ছানাগুলোকে এক জায়গায় ধরে রাখতে ও বিপদ থেকে রক্ষা করতে এভাবে মশারির আচ্ছাদনে ঢেকে রাখা হয়েছে। ছোট খাঁচায় এভাবে আদর করে মুরগি রাখার চল খুব একটা চোখে পড়ে না। ভাত কুড়ো একত্রে মাখানো খাবার মুরগির বেশি পছন্দের। এতে একদিকে যেমন দ্রুত পেট ভরে, তেমনি প্রয়োজনীয় পুষ্টিও মেলে।
আদর আর পরিমিত খাবার পেয়ে পোষ্যগুলোও হয়ে উঠেছে চকচকে সুন্দর ও স্বাস্থ্যবান। চরে জন্মানো বাড়ন্ত সবুজ ঘাস ও নিয়মিত টাটকা খাবারে বেড়ে যায় গরুর দুধ। দেশি গরুর খাঁটি দুধ বোধহয় একেই বলে। মমতা মাখানো আদরে ছাগ শিশুকে তোলা খাবার দেয়া হচ্ছে। দুরন্ত ছোটছুটির দস্যিপনায় মেতে উঠতে যথাযথ খাবার ও পুষ্টি না পেলে চলবে কেন? গোখাদ্য হিসেবে নেপিয়ার ঘাসের দারুণ চাহিদা রয়েছে। এখানকার চরেই চাষ হয় নেপিয়ার। এর চারা একবার জমিতে লাগালে 3 বছরের মধ্যে নতুন করে লাগানোর প্রয়োজন হয় না। শুকনা বিচালির তুলনায় সবুজ ঘাসে প্রচুর ভিটামিন রয়েছে। এখানে ছোট ছোট খামারে দেশি জাতের পাশাপাশি বিদেশি জাতের গরু পালিত হচ্ছে দারুণ মমতা নিয়ে। পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ও মাংস বৃদ্ধিতে সহায়তা করে নেপিয়ার ঘাস। পূর্ণাঙ্গ নেপিয়ারের একটি গোছা থেকে 12 থেকে 15 কেজি ঘাস মেলে। একটি গরুর জন্য প্রতিদিন 7 থেকে 10 কেজি ঘাস প্রয়োজন হয়। সুস্থ সবল পশুপালনে সবুজ ঘাসের কোনো বিকল্প নেই। এখানটায় দেখা মিলল বুনন শিল্পী, কারুশিল্পী কিংবা তাঁতি পাখি নামে খ্যাত বাবুই পাখির। কি অসামান্য দক্ষতায় এক মনে নারকেলের পাতায় বাসা বুনে চলেছে সে। গাছে গাছে শোভা পাচ্ছে মুকুল থেকে গুটিতে পরিণত হওয়া কচি কাঁচা আম, পরিপুষ্ট হতে সঠিক সময়ের অপেক্ষা। কৈশোর মানে না কোনো বারণ, মানে না কোনো বাধা। ইচ্ছে জয়ের হাতছানিতে পাগল পাড়া সে। তাই ডাসা পেয়ারার খাসা ব্যবস্থা করতে এখানে দেখা গেল দারুণ তৎপরতা। পাকা বড়ই শুকিয়ে নেওয়া হয়েছে সংরক্ষণের জন্য। এভাবে বড়ই শুকিয়ে সাধারণত আচার, কুলচুর বা কুলটাপা তৈরি করা হয়। এখানটাতেও মহা সমারোহে চলছে ক্ষেত থেকে তুলে আনা রসুনকে তার আত্মিক বন্ধন থেকে মুক্ত করার কাজ। মূলত বাড়ির নারীরাই সংসারের স্বাভাবিক কাজের পাশাপাশি এসব কাজ করে অভ্যস্ত। প্রখর রোদে শুকিয়ে মচমচে হয়ে যাওয়া শুকনো শস্যলতা মূলত খেসারির ডালের শুকিয়ে যাওয়া গাছ। কৃষকের কাজ ভারী হলে কৃষানির কাজও কিন্তু মোটেও হালকা নয়। এভাবে সাপমারা মেরে পিটিয়ে গাছের গায়ে লেগে থাকা খোসার ভেতর থেকে দানা বের করার কার্যকরী প্রয়াস চালানো হচ্ছে। খেসারির কচি গাছ শাক হিসেবে দারুণ জনপ্রিয়। একে অনেকে কলই শাক হিসেবেও চেনেন। খেসারির বৈজ্ঞানিক নাম ল্যাথিরাস স্যাটিভাস এবং এর ইংরেজি নাম গ্রাস পি। বাতাসের বিপরীতে কুলায় চড়িয়ে শস্য থেকে ধুলোবালি অপসারণের পদ্ধতি প্রাচীন হলেও বেশ কার্যকর। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের দৈনন্দিন খাদ্য তালিকায় এই ডালের ব্যবহার বহু পুরনো। গোখাদ্য হিসেবে এর ব্যাপক ব্যবহার লক্ষণীয়। চরচান্দ্রায় ধনিয়ার উৎপাদনও চোখে পড়ার মতো। বাড়ির উঠোনের রোদে গৃহবধূর সযত্নে ধনিয়া নেড়ে দেওয়ার দৃশ্য
সে কথারই প্রমাণ দেয়। চাপকলের চাতালে কাপড় কাচায় মত্ত কুল নারী। শুধু নিজের নয়, বাড়ির সকলের কাপড় কাচার দায়িত্ব বাড়ির নারীদের কাঁধেই বর্তায়। নদী থেকে ধরে আনা টাটকা মাছের ভোজপূর্ব কাটাকাটি চলছে। শিগগিরই এরা চুলায় তরকারি হিসেবে মিশতে চলেছে। বাড়ি বাড়ি রান্নার আয়োজন, তার আগে চলে কাটাকুটি পর্ব। মাঠের কাজকর্মে এখানকার নারীরা যেমন দক্ষ, তেমনি দক্ষ রান্নাবান্না সহ সংসার সামলাতেও। এখানকার প্রকৃতি তাদের এভাবে গড়ে তুলেছে। দুপুরের আগে আগে রান্নায় ব্যস্ত হয়ে পড়েন এখানকার গৃহিণীরা। এক এক বাড়ির বাতাসে ওড়ে এক এক পদের রান্নার সুবাস। এক এক গৃহনারীর রান্নার ধরনও এক এক রকম। চরের খোলা বাতাসে সেসব সুবাস এ বাড়ির আনাজ থেকে সে বাড়ির কানাচে গিয়ে লুকোচুরি খেলে নিজের মতো করে। বাহারি কোনো পদ নয়, অতি সাধারণ পদগুলোই রান্নার গুণে আহামরি রূপ পেয়ে যায়, হয়ে ওঠে অনন্য। গরম তেলে কচি পটলের কাঁচা টুকরো পড়তেই বিচিত্র শব্দ করে তাদের যেন অভিনন্দন জানানো হলো। মাটির চুলায় গরম তেলে ভাজা ভাজা হতে তাদেরও যেন কোনো আপত্তি নেই। এক এক বাড়ির এক এক ধরনের পদের সুবাস মিলেমিশে যেন গ্রাম জুড়ে নতুন ধরনের একটি বিশেষ খাবার রান্না হচ্ছে। কারো ভাত, কারো পটল, কারো খিচুড়ি, আবার কারো মাছ ভাজি মিলিয়ে এক অদ্ভুত সুন্দর মোহময় সুবাসে আমোদিত হয়ে আছে বাতাস। চরবাসীর জীবন কঠিন পরিশ্রম আর কঠোর অভ্যাসের সংমিশ্রণে এক অদ্ভুত বোঝাপড়া নিয়ে চলে। এজন্য এখানকার বয়োবৃদ্ধ নারী পুরুষ উভয়েই দীর্ঘদিন কর্মক্ষম থাকেন নিরোগ। প্রৌঢ়ত্ব পেরিয়েও তাই এই নারী দারুণ কর্মক্ষম। জামাকাপড় কেনা বা সেলাইয়ে চরবাসীকে মূল ভূখণ্ডতেই যেতে হয় বেশিরভাগ সময়। তবে এখানে কয়েকটি বাড়িতেই চলে কিছু কিছু সেলাই কর্ম। এতে অনেকেরই মূল ভূখণ্ডে যাতায়াতের পরিশ্রম বেঁচে গেছে, সাথে ঘরে বসেই বাড়তি উপার্জনের পথও খুলেছে কারো কারো। ছেলেদের জামা, পাঞ্জাবি থেকে শুরু করে মেয়েদের 3 পিস, ফ্রক সবই সেলাইয়ের কাজ চলছে এখানটায়। কাজের অবসরে নারীদের এমন একান্তে সময় কাটানো কেবল গ্রামীণ পটভূমিতেই দেখা মেলে। উকুন বাছার এই বিরল দৃশ্যের সন্নিবেশও যেন এই পরিবেশেরই একান্ত অনুষঙ্গ। পাটখড়িয়ার বাঁশের চটার মজবুত বাঁধনের ফাঁদে পড়ে বেড়া হিসেবে নতুন পরিচয় মিলতে চলেছে। নাইলনের সুতার মজবুত বাঁধনে ফেলে সেই কাজটি দারুণ দক্ষতার সাথে নিবিষ্ট মনে করে চলেছেন এই ঘরামি শিল্পী। ঘরের প্রয়োজনীয় এমন টুকিটাকি কাজে স্বভাবজাত দক্ষতা রয়েছে তাদের।
এ অঞ্চলের বাড়িঘর তৈরিতে কাঠ ও টিনের প্রাধান্য বেশি। বন্যা উপদ্রুত এলাকা হওয়ায় ঘর তৈরিতে এসব উপাদানকে বেশি গুরুত্ব দেয় এ অঞ্চলের মানুষ। জলে ভিজলেও সহজে নষ্ট হয় না কাঠ এবং টিন। জল নেমে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবারও আগের মতো ব্যবহার করা চলে এসব উপাদানে তৈরি ঘরগুলো। বসে না থেকে কোনো কোনো কাজে ব্যস্ত থাকা গাঁয়ের মানুষের অন্যতম বৈশিষ্ট্য। মাছ ধরতে হলে জালের খুঁটিনাটি জানা যেমন জরুরি, তেমনি মেরামতির কাজ পারাটাও সমান জরুরি। এখানে চায়না দুয়ারি জালের মেরামতি চলছে দারুণ দক্ষতায়। মাছ ধরা এই জালের যেমন সুনাম, তেমনি দুর্নাম রয়েছে জল জীববৈচিত্র্যে ধ্বংসের অভিযোগের কারণে। কাঁঠালবাড়ি ইউনিয়নের 10টি মৌজার মধ্যে অন্যতম এই চরচান্দ্রা। শিক্ষার প্রসারে ইউনিয়নের 7টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি উচ্চ বিদ্যালয়, 1টি দাখিল ও 4টি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে। ফসল তুলে নেয়ার পর সবুজ তৃণভূমি হয়ে ওঠে উপযোগী গোচারণ ক্ষেত্র। অবুজ প্রাণীরাও সবুজ ঘাস পেয়ে বেশ খুশি, পেট পুরে নেয় খুশি মনেই। নদী পাড়ে জাল মেরামতির যেন মেলা বসেছে জেলেদের। নতুন করে জাল বোনা সহ পুরনো ক্ষতিগ্রস্ত জালেরও মেরামতি চলছে এখানটায় অভিজ্ঞতালব্ধ দক্ষ হাতে। রোদের তাপ থেকে বাঁচতে সামিয়ানা টাঙিয়ে কাজ ভাগাভাগি করে নিয়ে একাগ্র চিত্তে জালের সুতোয় গিঁঠের বুনন তুলে চলেছেন জেলেরা। জালের বয়া, কাঠি, মাছ ধরে ফেরার পর শুকাতে দেওয়া জাল সবই পড়ে আছে নদীর ধারে খানিকটা উদাসীনতায়। বুক ভরা জাল ও হরেক কিসিমের ফাঁদ নিয়ে ছোট ছোট ঢেউয়ে দুলে যেন জিরিয়ে নিচ্ছে পরিশ্রান্ত নাওগুলো। লগিতে বাঁধা সারিবদ্ধ নৌকারাও যেন কিছুর অপেক্ষায় রয়েছে। ডাঙার জলের কাব্য যেন এক সূত্রে গাঁথা এই জনপদে। একই রকমভাবে কৃষিজীবী আর মৎস্যজীবীর বাইরে যেন এখানকার পেশাজীবীদের ভাবনায় আর কিছুই নেই। তাই যে যার মতো উত্তরপুরুষকে হাতে খড়ি দিয়ে চলেছে। নদীর তলদেশ থেকে ছেঁকে তুলে আনা সম্পদের মধ্যে বেশিরভাগই বেলে মাছ উঠে এসেছে। বেলে মাছে রয়েছে উচ্চ প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বাবার সাথে মিলে জাল গোটানো, মাছ ধরা ও সংরক্ষণে পটু হয়ে উঠেছে শিশুটিও। যদি সে কখনোই পেশাকে বেছে নেয়, তাহলে শৈশবেরই শিক্ষা তার আজীবন কাজে লাগবে। বেলে মাছ বেশ নরম নাজুক একটি মাছ, তাই পানি থেকে তোলার প্রায় সাথে সাথেই বরফে সংরক্ষণ করা জরুরি। বয়ে চলে নদীর স্রোত, বয়ে চলে চরাচর, বয়ে চলে জীবন। বয়ে চলার এই নিত্য খেলা চলমান থাকে থেমে যাওয়ার আগ পর্যন্ত। চরের মানুষের সারা দিনের পরিশ্রমের সাক্ষী হয়ে থাকা সূর্য ধীরে ধীরে অবসানে যায়।
তবু সংগ্রাম শেষ হয় না চরবাসীর জীবনে। আবারও নতুন সূর্যের সাথে সাথে জেগে উঠবে চর, শুরু হবে নতুন সংগ্রাম।